আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের টি-20 স্কোয়াডটা ঘোষণা করা হয়ে গেছে প্রথম দুটো ম্যাচের জন্য, এবং সেখানে সবচেয়ে বড় সারপ্রাইজের জায়গাটা হচ্ছে একেবারে রিভ্যাম্পড একটা বোলিং লাইন আপ। আমরা যদি বাংলাদেশের পেসারদের কথা চিন্তা করি, রিসেন্ট সময় টি-20 ইন্টারন্যাশনালসে আমরা মুস্তাফিজকে রেগুলারলি দেখেছি, শরীফুলকে দেখেছি, তাসকিনকে দেখেছি। এই ক্রিকেটারদের মধ্যেই কিন্তু ঘুরপাক খেয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের 11-এ প্লেয়ারগুলোকে পেয়েছিলাম। তবে এই যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু এই তিনজনের কাউকেই আমরা দেখতে পাচ্ছি না। শরীফুল আছেন সেই দলটায়, বাদ বাকিরা কিন্তু নেই। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে, নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, এবং এই জায়গাটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন ক্রিয়েট করার জন্য বেশ কিছু নতুন ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পেস বোলার্স, এবং এই জায়গাটার মধ্যে আমি খুবই ইন্টারেস্টেড রয়েছি দেখার জন্য যে আসলে তারা এই অপরচুনিটিটাকে কিভাবে কাজে লাগাতে পারেন। প্রথমেই বলতে চাই রিপন মণ্ডলের কথা, যিনি আসলে এর আগে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমে এরকম বাইল্যাটারাল সিরিজে সুযোগ পাননি। সুযোগ প্রথমবারের মতো পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। এই দুজনই খুব কোইন্সিডেন্টিক্যালি আমরা দেখছিলাম যে তারা কিন্তু ওই বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলেছিলেন, যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেই দলে দুজনেরই দারুণ কিছু পারফরমেন্স আমরা দেখেছি। রিপন মণ্ডল বিপিএলে 17টা উইকেট পেয়েছিলেন, আব্দুল গাফফার সাকলাইন তিনিও বেশ কিছু উইকেট পেয়েছেন, প্লাস লেট অফ দি অর্ডারে আব্দুল গাফফার সাকলাইন কিন্তু দুর্দান্ত কিছু ইনিংসও খেলেছেন ব্যাট হাতে। অর্থাৎ শেষ দিকটায় এসে রানের টেম্পোটা বাড়ানোর ক্ষেত্রে আব্দুল গাফফার সাকলাইন খুবই প্রতিভাবান, এবং সেই প্রতিভার স্বাক্ষর তিনি ইতিমধ্যে রেখেছেন। তানজিদ হাসান তামিম থাকবেন, পারভেজ ইমন থাকবেন, সাইফ হাসানও রয়েছেন এই দলটায়, লিটন কুমার দাস দলটার ক্যাপ্টেন, তাওহিদ হৃদয় আছেন। ব্যাটিংয়ের জায়গাটায় আসলে খুব একটা রদবদল হয়নি। শামীম হোসেন পাটোয়ারি তার জায়গাটা ধরে রেখেছেন। শেখ মেহেদি তিনি ফিরেছেন টি-20 সেটআপে, তিনি সচরাচর থাকেন। নাসুম ফিরেছেন, রিশাদ রয়েছেন, সেই সাথে নুরুল হাসান সোহানকে আমরা দেখছি যে তিনি এই স্কোয়াডের মধ্যে জায়গা করতে পেরেছেন। তবে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং কোয়ার্টেটটা। রিপনের কথা বললাম, আব্দুল গাফফার সাকলাইনের কথা বললাম, দুজনেই ফার্স্ট টাইম কল আপ পেয়েছেন সিনিয়র মেন্স ন্যাশনাল টিমে একটা বায়োল্যাটারাল সিরিজের জন্য, এবং সেই সাথে শরীফুলকে রেখে দেওয়া হয়েছে। তার ওয়ার্কলোডটা ওর মনে নেওয়ার ক্ষমতা রয়েছে, সেই বিষয়টা চিন্তা করে শরীফুলকে রাখা হয়েছে, এবং সেই সাথে একজন লেফট আর্ম পেস বোলার বোধহয় প্রয়োজন। বাংলাদেশে সাধারণত মুস্তাফিজ শরীফুল দুজনই স্কোয়াডে থাকেন, তবে মুস্তাফিজ যেহেতু বিশ্রামে গেছেন, শরীফুল সেই দায়িত্বটা পালন করবেন লেফট আর্ম সিমারের। এছাড়াও আরও দুজন পেস বোলার রয়েছেন, সাইফুদ্দিন এবং তানজিম সাকিব। সব মিলিয়ে 5জন পেস বোলার এই বাংলাদেশের স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। সো এই 5জনের মধ্যে আসলে কোন 3জন খেলবেন, খেলাগুলো যেহেতু চট্টগ্রামে হবে দুটো, তারপর মিরপুরে ফিরবে, আমার মনে হচ্ছে যে 3জন পেসার ডেফিনেটলি বাংলাদেশ কাজে লাগাবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আপনি শরীফুলকে বলতে পারেন তার ব্যাটিংটা একটুখানি দুর্বল, তারপরও শরীফুল আমার মনে হয় বাদ বাকি অনেক টেইলেন্ডারের তুলনায় বেশ বেটার ব্যাটিংটাই করেন। এবং অন্য যারা রয়েছেন, অন্য যে 4জন রয়েছেন, রিপন মণ্ডল, উইভ সিন হিম, তিনি কিন্তু রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তার হাতেও মার রয়েছে। আব্দুল গাফফার সাকলাইন পরীক্ষিত, তিনি লেট অর্ডারে ভালো খেলতে পারেন। তানজিম সাকিব, তার কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 50ও রয়েছে, নাম্বার 10-এ নেমে ওই টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট যে টি-20 ইন্টারন্যাশনাল 50টা, সেটা কিন্তু এই তানজিম সাকিবের, তিনি পাকিস্তানের এগেনস্টে সেই রানটা করেছিলেন। সুতরাং তারও ব্যাটিং ক্যালিবার রয়েছে। সাইফুদ্দিনকে আমরা বহুদিন যাবৎ একজন বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করার চেষ্টা করছি, কিংবা তাকে দলে জায়গা দেওয়ার চেষ্টা করছি, তিনি জায়গাটা লুফে নিতে পারেননি এখনো, তবে তারও ব্যাটিং ক্যাপাবিলিটি কতটুকু আমরা খুব ভালো মতন জানি। সুতরাং এই বাংলাদেশ দলটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, আমাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেক গভীর হয়ে যাচ্ছে। পেস বোলাররা তো বোলিং করবেনই বটে, তাদের যে ব্যাটিং অ্যাবিলিটিটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাডেড প্লাস হিসেবে কাজে দিবে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের টপ অর্ডার ক্লিক করছে না, মিডল অর্ডার এনাফ গতিতে রান তুলতে পারছে না, এবং শেষ দিকে দেখা যাচ্ছে 10-12 করে রান দরকার হচ্ছে শেষ 3-4 ওভারে। সেটা নিয়ে কিন্তু আমরা খুব টেনশনে পড়ে যাই। যদি নাহিদ রানা, মুস্তাফিজ বা তাসকিন আমাদের দলে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই 8 নম্বর ব্যাটারের পর 9, 10, 11 এই 3জনের কাছ থেকে কিন্তু আমরা তেমন কিছুই এক্সপেক্ট করতে পারি না। তবে যখন আপনি রিপন মণ্ডল কিংবা আব্দুল গাফফার সাকলাইন কিংবা শরীফুল কিংবা তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিনকে দলে রাখছেন, তখন কিন্তু আপনার ওই লোয়ার অর্ডার ব্যাটিংটাও বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে হঠাৎ করেই। এবং হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের এই মুহূর্তে প্রধান নির্বাচক, তিনি এবং তার নির্বাচক প্যানেল, তারা কিন্তু খুবই খোঁজাখুঁজি করছেন যে আসলে কাকে এই অলরাউন্ডার পজিশনটায় বা পেস বোলিং অলরাউন্ডার পজিশনটায় থিতু করা যায়, সেটা ওডিআই ফরম্যাটে হোক কিংবা টি-20 ফরম্যাটে হোক। ওয়ানডে ফরম্যাট নিয়ে একটু বেশি বোধহয় চিন্তায় তারা রয়েছেন, কারণ আমাদের সামনে ওডিআই বিশ্বকাপ, সো সেটা নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে। এই দলে যারা রয়েছেন, রিপন মণ্ডল, গাফফার সাকলাইন, তানজিম সাকিব, সাইফুদ্দিন, এই 4জনের মধ্যেই
একটু করে হলেও সেই ক্যাপাবিলিটিটা আছে। প্রবাবলি সাইফুদ্দিন, তানজিম সাকিব এবং আব্দুল গাফফার সাকলানের মধ্যে ক্যাপাবিলিটিটা একটু বেশি রয়েছে বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার। সো এই তিনজনের জন্য আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ হতে চলেছে এটা, নিজেদের সামর্থ্য প্রমাণ দেওয়ার, শুধুমাত্র বোলিংয়ে নয় ব্যাটিংয়েও অবশ্যই। বোলিংয়ের ক্ষেত্রটা আমি কেন একটু হালকা করে দেখছি, তার কারণটা হচ্ছে রিপন মন্ডল অলরেডি নিজেকে প্রুভ করে ফেলেছেন। রিপন মন্ডল নতুন বলে বল করতে পারেন, যেমন ডেথ ওভার্সে আরও বেশি বিধ্বংসী হয়ে যান। এবং আমার একটা ম্যাচ তো মনেই আছে বিপিএলে, যেখানে সুপার ওভারে ম্যাচটা গিয়েছিল, মুস্তাফিজের টিম এবং ওই রিপন মন্ডলের টিম সুপার ওভারে মুখোমুখি হয়েছিল এবং মুস্তাফিজ তিনি কিন্তু শরীফুলের কাছে হেরেছিলেন সেই ম্যাচটা। শরীফুলের আরও কিছু ইনফ্যাক্ট রিপন মন্ডলের কাছে, রিপনের কিন্তু আরও বেশ কীর্তি রয়েছে। ওই রাইজিং স্টার্স এশিয়া কাপেও আমার মনে আছে সেমিফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে রিপন মন্ডল সেই সুপার ওভারটা বল করতে আসলেন এবং প্রথম 3 বলের মধ্যেই 2টো উইকেট তুলে নিয়ে ইন্ডিয়াকে 0 রানে অল আউট করে দিয়েছিল এবং বাংলাদেশ সেই ম্যাচটা জিতে যায়, জিতে ফাইনালে চলে যায় পাকিস্তানের সঙ্গে। সো রিপনের বেশ কিছু ডেথ ওভার্সে আন্ডার প্রেশার তিনি ডেলিভার করতে পারেন, সেটার প্রমাণ তিনি দিয়েছেন। ইভেন রাজশাহী ওয়ারিয়ার্সের হয়েও দলটা যে চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে কিন্তু রিপনের ডেথ ওভার বোলিংটা খুব বড় একটা অবদান রেখেছে। সুতরাং মুস্তাফিজের অভাবটা তিনি পূরণ করে দেবেন ডেথ ওভার্সে, সেই আশাটা আমরা করতে পারি। আব্দুল গাফফার সাকলাইন খুব অন্যরকম একজন বোলার, তার বোলিংয়ে খুব বেশি গতি নেই, তবে তার বৈচিত্র্যটা হচ্ছে তার মূল গুণ এবং তিনি একটা অদ্ভুতুরে স্লোয়ার ডেলিভারি করেন, যেটা কিনা ওই ওয়েস্ট ইন্ডিয়ান টি20 লেজেন্ড ডিজে ব্রাভো তার আদলে একটা স্লোয়ার তিনি আবিষ্কার করেছেন। সেই স্লোয়ারটাই তিনি করার চেষ্টা করেন এবং খুবই এফেক্টিভ হয়। যে কোনো ধরনের উইকেটে আব্দুল গাফফার সাকলাইন খুবই এফেক্টিভ একজন বোলার হয়ে যান। মিডল ওভার্সে তাকে নিয়ে আসা সম্ভব হয়, ডেথ ওভার্সে তিনি খুব এফেক্টিভ থাকেন। সুতরাং বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হয় খুবই স্বস্তিদায়ক একটা সময় এখন বিরাজ করছে এবং এই নতুন যারা টিমে অন্তর্ভুক্ত হচ্ছেন বা স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন, সুযোগ পেলে তারা কেমন করবেন সেটা দেখার জন্য কিন্তু আমরা অনেকটাই মুখিয়ে রয়েছি। তানজিম সাকিবের জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ। তিনি মাঝখানে ডেফিনেটলি টিমের রেগুলার একজন মেম্বার ছিলেন, তবে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। ইঞ্জুরিটা কাটিয়ে রিহ্যাবিলিটেশন শেষ করে তিনি এখন ফিরেছেন স্কোয়াডে। আশা করব তিনি তার ফুল রিদমে বল করতে পারবেন এবং তানজিম সাকিব আমরা জানি নতুন বলেও অনেক ধারালো বোলিং করেন। ডেথ ওভার্সে যদিও এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি, একটু এক্সপেন্সিভ হয়ে যান, তবে তার এক্স ফ্যাক্টরটা হচ্ছে তার অ্যাগ্রেশন। তিনি সবসময় আসলে উইকেট তোলার চেষ্টাটা করেন, সেটা আমার মনে হয় তাকে অনেকের কাছ থেকে আলাদা করে দেয়। এবং তার ব্যাটিংটা ডেফিনেটলি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কজনের নাম বললাম যারা পেস বোলিং অলরাউন্ডার হওয়ার ক্ষেত্রে একটা স্ট্যাবিলিটি দেওয়ার চেষ্টা করছেন, সাইফুদ্দিনের পাশাপাশি ডেফিনেটলি তানজিম সাকিবকে আপনি সেই ক্যাটাগরিতে রাখতে পারেন, যার ব্যাটিং অ্যাবিলিটিটা বেশ ভালো। তিনি যদি একটু মনোযোগ দিতে পারেন আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা রোল তিনি প্লে করতে পারবেন এই হোয়াইট বল ক্রিকেট, অন্তত বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো দেখা যাক এই নতুন তারকারা নিজেদেরকে চেনাতে পারেন কিনা ইন্টারন্যাশনাল আঙ্গিনাতে নিউজিল্যান্ডের এগেনস্টে টি20 সিরিজে। যারাই সুযোগ পাবেন আশা করব যে তারা ভালো পারফরমেন্স দিবেন এবং মুস্তাফিজ কিংবা তাসকিন কিংবা নাহিদ রানা তাদের অভাবটা খুব ভালো মতন পূরণ করে দেবেন। আপনাদের আশাটা আমি জানতে চাই। বাংলাদেশ তো সাধারণত বোলারদের দিয়ে তাদের ম্যাচগুলো জেতে, এই নতুন বোলাররা আসলে কেমন করতে পারেন বাংলাদেশের এই টি20 সেটআপের মধ্যে, সেই মতামত আপনারা জানিয়ে দিবেন কমেন্ট করে। এবং যদি আপনাদেরকে বাছাই করতে বলা হয় যে 5 জনের মধ্যে 3 জনকে আপনারা 11-এ রাখবেন, কোন 3 জন হবেন? এই সাইফুদ্দিন, তানজিম সাকিব, শরীফুল, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, এই 5 জনের মধ্যে কোন 3 জনকে আপনারা 11-এ দেখছেন প্রথম ম্যাচটার জন্য জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।